বাংলার এক গভীর গ্রামের নাম ছিল রামপুর। এখন যেখানে আধুনিক রাস্তা, বিদ্যুৎ আর স্কুলের আলো ছড়িয়ে পড়েছে, সেখানে একসময় ছিল ঘন জঙ্গল, ধান ক্ষেত আর নোনা বাতাসে ভরা কাদামাটির রাস্তা। সময়টা ১৯২৫ সালের দিকে, ব্রিটিশ শাসনের শেষ দিক। সেই সময় রামপুরে মানুষ অন্ধবিশ্বাসে বাঁচত। ঝড়, বজ্রপাত বা হঠাৎ কারো মৃত্যু, সবকিছুর পেছনে তারা খুঁজে নিত অলৌকিক শক্তি। গ্রামের মাঝখানে ছিল একটা পুরনো জমিদার বাড়ি, চন্দ্রকান্ত রায়ের বাড়ি। একসময় যেটা ছিল ঐশ্বর্য, জমকালো আলো আর নাচ গানের কেন্দ্র, কিন্তু এখন সেটি কেবল ভয় আর রহস্যের প্রতীক। কারণ বলা হয় সেই বাড়িতে আজও ঘোরে এক নারীর আত্মা, চন্দ্রবালা। চন্দ্রবালা ছিল চন্দ্রকান্ত রায়ের একমাত্র কন্যা, সুন্দরী, শিক্ষিতা আর অত্যন্ত সংবেদনশীল। দূর থেকে দেখলেই মনে হতো যেন দেবী লক্ষ্মী পৃথিবীতে নেমে এসেছে। কিন্তু তার সৌন্দর্যের মতোই ছিল তার ভাগ্যের নির্মমতা। রায়ের বাড়িতে কাজ করত এক তরুণ চাকর গোপাল। তার পরিশ্রম, মিষ্টি কথা আর বাঁশির সুরে চন্দ্রবালার মন ভরে যেত। ধীরে ধীরে দুজনের মধ্যে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা প্রায়ই রাতের শেষে পেছনের আম বাগানে দেখা করত, চাঁদের আলোয় মুখামুখি বসে কথা বলতো। একদিন রায়ের বড় ভাই নিরঞ্জন রায় এই সম্পর্কের কথা জানতে পারে। জমিদার পরিবারের চাকরের সঙ্গে প্রেম, এটা ছিল তাদের কাছে অমর্যাদাকর। চন্দ্রকান্ত রায় নিজের সম্মান রক্ষার জন্য গোপালকে ধরে নিয়ে যায় জেলের মতো গুদাম ঘরে এবং এক রাতেই তাকে হত্যা করে পুকুরের ধারে কবর দেয়। চন্দ্রবালা জানতে পারে সেই ভয়ানক খবর এবং সেদিন রাতেই সে নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তার রক্তে লেখা ছিল শেষ চিঠি, যদি সত্য প্রেম কোনোদিন মিথ্যে প্রমাণ হয়, তবে আমি এই বাড়িকে অভিশাপ দিচ্ছি, এখানে আর কোনো সুখের আলো ফুটবে না। চন্দ্রবালার মৃত্যুর পর থেকেই রায়ের বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রাতের বেলা কারো হাঁটার শব্দ, জানালার পাশে সাদা পোশাকের এক মেয়েকে দেখা যায়, পুকুরের ধারে কান্নার আওয়াজ, এসব সাধারণ ব্যাপার হয়ে ওঠে। রায়ের বউ এক রাতে চিৎকার করে সবাইকে ডাকে, বলে বলে চন্দ্রবালা আমার পাশে বসেছিল, ওর চোখে রক্ত, ঠোঁটে হাসি। সেই রাতের পর জমিদার বাড়িতে কেউ ঘুমাতে সাহস পেত না। কিন্তু এ কেবল শুরু ছিল। 1 বছর পর একের পর এক দুর্ঘটনা শুরু হয়। গুদাম ঘরে আগুন লাগে, পুকুরের ধারে কাজের মানুষ ডুবে মরে, জমিদার চন্দ্রকান্ত রায় নিজের ঘরে অজ্ঞান হয়ে পড়ে থাকেন, মুখে যেন কেউ চেপে ধরেছে। লোকেরা বলতে শুরু করে চন্দ্রবালা ফিরে এসেছে গোপালের রক্তের প্রতিশোধ নিতে। সময় গড়িয়ে যায়, ব্রিটিশ যায়, দেশ স্বাধীন হয়, কিন্তু রামপুরের মানুষ রায়ের বাড়ির পেছনের রাস্তা দিয়ে যেতে ভয় পায়। সেই পুরনো বাড়ি ধীরে ধীরে ভেঙে পড়ে, বট গাছ আর লতা গুল্মে ঢাকা পড়ে যায়। ১৯৭০ সালের দিকে কয়েকজন স্থানীয় যুবক কৌতূহলবশত ভেতরে ঢোকে। তারা দেখে ঘরের ভেতরে একটা পুরনো আয়না এখনও অক্ষত। একজন হাসতে হাসতে বলে, এই আয়নাতেই নাকি চন্দ্রবালা আত্মা বন্দী। সে আয়নায় মুখ দেখার সঙ্গে সঙ্গেই তার চোখ রক্তবর্ণ হয়ে যায় এবং পরদিন সকালে গ্রামের পুকুরে তার লাশ ভেসে ওঠে, মুখে যেন চিরন্তন ভয় জমে আছে। সেই ঘটনার পর কেউ আর ওই আয়নার কাছে যায়নি। এখন সময় ২০২৫ সাল। রামপুরের পাশেই তৈরি হয়েছে নতুন একটা হাইওয়ে। একদল শহুরে যুবক অনিক, তন্ময়, রুবেল আর রূপা একদিন কৌতূহলবশত রায়ের বাড়িতে যায় ডকুমেন্টারি বানাতে। তারা জানতে চায় চন্দ্রবালার অভিশাপ আসলেই সত্যি কিনা। তারা রাতে ভেতরে ঢোকে ক্যামেরা নিয়ে। চারদিকে ধুলা, মাকড়সার জাল, ভাঙা সিঁড়ি। অনিক বলে, এটা শুধু কুসংস্কার, কিছুই হবে না। কিন্তু ঠিক তখনই কোথা থেকে একটা মৃদু বাঁশির সুর ভেসে আসে। রূপা ভয়ে ফ্যাকাশে মুখে বলে, তোমরা শুনলে বাঁশির শব্দ? তন্ময় হেসে বলে, ওটা হয়তো বাতাসে বাঁশের ফাঁক দিয়ে আওয়াজ। তারা ক্যামেরা নিয়ে পুরনো ঘরে ঢোকে, যেখানে সেই আয়নাটা এখনও আছে। অনেক বলে, চলো এই আয়নার সামনে দাঁড়িয়ে একটা শট নিই। ক্যামেরা চালু হয়, কিন্তু ফ্রেমে দেখা যায় পেছনে আরও একজন, সাদা পোশাক পরা, লম্বা চুল, ঠোঁটে অদ্ভুত হাসি নিয়ে এক নারী। রাত 10টার দিকে তারা সবাই ভয়ে দৌড়ে বেরিয়ে আসে, কিন্তু রূপা হারিয়ে যায়।
পরদিন সকালে স্থানীয় লোকেরা দেখে পুকুরের ধারে এক মেয়ের লাশ ভেসে আছে, ঠিক ১০০ বছর আগের সেই জায়গায় যেখানে গোপালের দেহ চাপা দেওয়া হয়েছিল। রূপার হাতে একটা পুরনো চিঠি, শুকনো কালি দিয়ে লেখা, আমি ফিরে এসেছি, এবার কেউ বাঁচবে না। অনিক ও তন্ময় পাগলের মতো গ্রাম ছেড়ে চলে যায়, কিন্তু কয়েক মাস পর তারাও নিখোঁজ হয়ে যায়। তাদের ক্যামেরার ফুটেজে দেখা যায় শেষ মুহূর্তে আয়নার সামনে দাঁড়ানো এক নারীর মুখ, যে ধীরে ধীরে ক্যামেরার ভেতর থেকে হাসছে। রায়ের বাড়ি এখনও দাঁড়িয়ে আছে, ভাঙাচোরা অবস্থায়। গ্রামের মানুষ বলে প্রতি পূর্ণিমার রাতে পুকুরের ধারে এক নারীকে দেখা যায়, সাদা পোশাক পরা, মুখে হালকা হাসি, হাতে বাঁশি। যখন বাতাসে বাঁশির সুর বাজে তখন মানুষ দরজা বন্ধ করে দেয়, আলো নিভিয়ে রাখে, কারণ তারা জানে চন্দ্রবালা এখনও বেঁচে আছে, আত্মা হয়ে, অভিশাপ হয়ে। তার চোখে চিরকালের প্রেমের প্রতিশোধ, আর ঠোঁটে মৃত্যুর হাসি। ১০০ বছর কেটে গেছে, কিন্তু চন্দ্রবালার গল্প এখনও থেমে যায়নি। যে বাড়ির সামনে একসময় হাসি আনন্দ ছিল, আজ সেখানে কেবল ঠান্ডা বাতাস আর ফিসফিসে কণ্ঠস্বর শোনা যায়। এক বৃদ্ধ মফিজ শেখ বলেন, বাবা, ওসব জায়গায় যেও না, চন্দ্রবালা কারো ভালো চায় না। রাতের নিস্তব্ধতায় রায়ের পুকুরের জল কখনো কখনো নিজের থেকেই ঢেউ তুলে ওঠে, যেন কেউ ভেতর থেকে হাঁফিয়ে উঠছে। আর দূরে কোথাও শোনা যায় সেই মৃদু বাঁশির সুর, একটা সুর যা ১০০ বছর আগের প্রেম আর মৃত্যুর প্রতিধ্বনি হয়ে বয়ে চলে রামপুরের বাতাসে।